ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। বয়স্ক মানুষ আমাদের মধ্যে অনেকেরই বাড়িতে আছেন বা ছিলেন, যেমন আমাদের দাদু, ঠাকুমা, এবং সময়ের সাথে তারা যখন আমাদের সবাইকে ছেড়ে চলে যায়, তারা যখন এই জগৎ ছেড়ে চলে যায়, তখন কিন্তু আমাদের আমরা বাড়ির লোকেরাই সবথেকে বেশি কষ্ট পাই, আমাদের সবথেকে বেশি মনটা খারাপ করে। তারা তো আমাদের ছেড়ে চলে যায়, থেকে যায় শুধু তাদের স্মৃতিটুকুই মাত্র। এবং কোনো মানুষ যখন মারা যান, সেই মানুষ মৃত্যুর আগে থেকেই অনেক কিছু দেখতে পান, অনেক কিছু অনুভব করেন, যা হয়তো আমরা খালি চোখে দেখতে বা অনুভব করতে পারি না। আবার এমনও কাউকে হয়তো তারা দেখতে পান যার অস্তিত্ব অনেক আগে ছিল কিন্তু বর্তমানে নেই। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, এই রকমেরই একটি না, একসাথে অনেকগুলি ঘটনার সম্ভার আমি বলতে পারি। এমনই একটি ঘটনা রয়েছে আমার কাছে। নমস্কার, আমি অনির্বাণ আছি আপনাদের সঙ্গে, এবং আপনারা শুনছেন ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। বড়ই অদ্ভুত একটি ঘটনা রয়েছে আজ, এবং যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ভুতুড়ের একজন নিয়মিত শ্রোতা, পাশাপাশি আমি বলতে পারি তিনি এই ভুতুড়ে পরিবারের একজন সদস্য। আর এর আগেও উনি আরও দুবার আমাকে ঘটনা পাঠিয়েছিলেন, এবং সেই ঘটনা দুটো আমি প্রচার করেছি এই চ্যানেলে। সম্ভবত 39 এবং 43 নম্বর এপিসোডে ঘটনা দুটো আমি পড়ে শুনিয়েছিলাম। যারা চাও ওই ঘটনা দুটো শুনতে, তারা অবশ্যই গিয়ে শুনে নিতে পারো। এছাড়া আজ থার্সডে, বৃহস্পতিবার, আর আমি ঘটনাটা রেকর্ড করছি আজকে। আর তোমরা যেই দিন এই ঘটনাটা শুনবে, ঘটনাটা যেই দিন আপলোড হবে, সানডে, ওই দিনটি পাশাপাশি ওই মুহূর্তটি, যেই মুহূর্তে তোমরা ঘটনাটা শুনবে, সেই মুহূর্তটা, সেই দিনটা আমার কাছে খুবই প্রিয় এবং সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে। বোঝার সুবিধার্থে আমি যদি বলতে চাই, তাহলে রবিবার ওই 11 আগস্ট আমার বার্থডে। আর আমার বার্থডের দিন তোমরা আমার মুখ থেকে ঘটনা শুনছো, এর থেকে বেশি খুশি এবং আনন্দের বোধ হয় আমার কাছে আর কিছু নেই। আরও একটা কথা না বললেই নয়, আগের সপ্তাহে এর সাথেও আরও একটা কথা না বললেই নয়, যেটা হয়তো আমি ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এটা আগে বলে দেওয়া খুবই জরুরি। আগের সপ্তাহের এপিসোডে একজন শ্রোতা উনি কমেন্ট করেছিলেন। কি কমেন্ট করেছিলেন সেটা না হয় আমি একেবারে এপিসোডের এন্ডে যখন কমেন্টগুলো পড়বো তখনই পড়ে শোনাবো। সেই কমেন্টের রিপ্লাইটা আমি এখন শুধুমাত্র দিয়ে নিতে চাই। ভুতুড়েতে যে ঘটনাগুলো শোনানো হয় বা যে ঘটনাগুলো প্রচার করা হয়, সেগুলো কিন্তু কোনোটাই মন গড়া কাল্পনিক কোনো লেখা বা সাজানো গল্প নয়। সাজানো গল্প না যে আপনাদের সুন্দর কোনো গল্পের মতো, কোনো রূপকথার গল্পের মতো লাগবে। বাস্তবে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ভৌতিক ঘটনা, যা পুরোপুরি সত্যি বাস্তব ঘটনা। যদিও ভুতুড়ে এই ঘটনাগুলোর সত্যতা যাচাই করে না, এবং ভুতুড়ে কখনোই তার শ্রোতাদের বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। তো বিশ্বাস করবেন কি করবেন না, পুরোটাই কিন্তু নির্ভর করছে শ্রোতাদের ওপর। তবে আমি বলতে পারি, ঘটনাগুলো শুনে আপনারা ভয় অবশ্যই পাবেন। আপাতত আর বেশি কথা বাড়াচ্ছি না, সোজাসুজি ফিরে যাচ্ছি আজকের ঘটনার দিকে, আজকের মূল এপিসোডের দিকে। ঘটনা পাঠিয়েছে সোনালি পান্ডা আমাকে। উনি হোয়াটসঅ্যাপে ঘটনা বলে পাঠিয়েছেন। যেমনভাবে ঘটনাটা বলে পাঠিয়েছেন আমাকে, আমি তেমনভাবেই শুরু করছি আজকের এপিসোড, আজকের ঘটনা। আবার চলে এসেছি ঘটনা নিয়ে। প্রিয় ভাই, জানি তুমি ভালো আছো, তাই আর জিজ্ঞাসা করলাম না তুমি কেমন আছো। তুমি সবসময় ভালো থাকো, সুখে থাকো, এটাই কামনা করি। আমার দুটো ঘটনা পরপর প্রকাশ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছে তোমার জাদুকরি কণ্ঠে আমার পাঠানো ঘটনা শুনে। ও বলেছে এবারের ঘটনাতে যেন তুমি আমার ও আমার হাজব্যান্ডের নামটা নাও।
আমার নাম সোনালি, তুমি তো জানো। আমার হাজব্যান্ডের নাম হলো স্বরূপ। এবার আসি ঘটনায়। ঘটনা শুরুতেই আমি আমার ঠাকুমা শাশুড়ির সম্পর্কে কিছু কথা বলবো। আজকের এই ঘটনা মূলত তাকে কেন্দ্র করেই। আমার বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে আসি, তখন সেখানে আমার প্রথম বন্ধু হয়ে ওঠেন আমার ঠাকুমা। তিনি আমার ঠাকুমা শাশুড়ি। যেহেতু আমাদের লাভ ম্যারেজ এবং আমরা ছিলাম ইন্টারকাস্ট, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি ছিল ব্রাহ্মণ আর আমরা ছিলাম ক্ষত্রিয়, তাই প্রথম দিকে এই বিয়েটা তারা কেউ মানতে পারেনি, যদিও পরে সব ঠিক হয়ে যায়। আমি আমার বিয়ের 4-5 বছর পর শ্বশুর বাড়ি যাই, আর সেখানে যিনি প্রথম আমাকে মেনে নিয়েছিলেন ও আমার বন্ধু হয়ে উঠেছিলেন, তিনি হলেন আমার ঠাকুমা শাশুড়ি। আসলে ঠাকুমা দাদুর এই সম্পর্কগুলো খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কগুলো ভীষণ কাছের হয়। আমার নিজের ঠাকুমা মারা গিয়েছিলেন আমার জন্মের আগে, আর আমার বাবা যখন খুব ছোট ছিলেন তখন আমার দাদু মারা যায়। তাই ঠাকুমা কিংবা দাদুকে কখনোই আমি খুব কাছ থেকে পাইনি। কখনো জানতাম না দাদু ঠাকুমার ভালোবাসা আসলে কীরকম হয়। তবে শ্বশুর বাড়িতে এসে আমি প্রথম ঠাকুমার ভালোবাসা পেলাম। এমন অনেক কথা থাকে যেগুলো আনন্দের এবং দুঃখের, যেগুলো আমি আমার হাজব্যান্ডকেও বলতে পারতাম না, সেগুলো আমি বলতাম ঠাকুমাকে, আর তিনি তার মতো করে আমায় বোঝাতেন। আমার মন খারাপ হলে তা কমানোর জন্য নানা ধরনের কথা বলতেন ঠাকুমা। ঠাকুমাকে আমি আদর করে ঠাম্মা বলতাম। ঠাকুমা আমার মেয়েকে খুব ভালোবাসত। তিনি আমার মেয়েকে মামুনি বলে ডাকত। 100 বছরের গণ্ডি পার করছিলেন আমার ঠাম্মা, অর্থাৎ 2024 সালে 12ই জানুয়ারি রাত 2:30টার সময় আমার ঠাকুমা মারা যান। ওনার মৃত্যুর আগে থেকে মৃত্যুর পর অবধি বেশ কিছু ঘটনা ঘটে আমাদের বাড়িতে, আর আজ সেই ঘটনাগুলোই আমি তোমাকে বলবো। ঠাকুমার বয়স হয়েছিল, তাই তিনি কোনো অসুস্থতা ছাড়াই বার্ধক্যজনিত কারণে উনি মারা যান। ঘটনা বলতে হলে আমাকে ফিরে যেতে হবে আগের বছর 2023 সালের 12ই ডিসেম্বর। আমার কাকা শ্বশুরের বাড়িতে 4 মূর্তি কালী পুজোর আয়োজন করা হয়। সেদিন সকাল থেকেই আমাদের সবার ওনার বাড়িতে নিমন্ত্রণ ছিল। আমার হাজব্যান্ড কর্মসূত্রে উড়িষ্যায় থাকেন, কিন্তু কালী পুজো উপলক্ষে তিনি সন্ধ্যায় বাড়ি চলে আসেন। আমার বাড়ি থেকে কিছুটা দূরে রাস পূর্ণিমার মেলা বসে। 1 মাস ধরে সেই মেলা চলে। যেহেতু আমার মেয়ে ওই দিন ওই পুজোর জায়গায় ব্যস্ত ছিল, তাই আমি আর আমার হাজব্যান্ড ঠিক করি শীতের সন্ধ্যায় রাসের মেলা ঘুরে আসব। যেহেতু ও উড়িষ্যায় থাকে, তাই স্বাভাবিকভাবেই ওর সাথে আমার খুব একটা বেরানো হয় না। সেদিন সন্ধ্যায় কিছুটা সময় পেতে রাসের মেলায় গিয়েছিলাম দুজন। আমাদের বাড়ির সবাই খুব মিষ্টি খেতে ভালোবাসে, আর সেই কথাই মাথায় রেখে মেলা থেকে সকলের জন্য মিষ্টি সিঙ্গারা, জিলিপি, গোলাপ জামুন কিনে আনি। এমনভাবেই কিনেছিলাম যাতে সবার মাথা পিছু অন্তত 2টো করে থাকে। সেই দিন ছিল বাড়িতে পুজো। রাতের খাবারের পর বাড়ির সবাই 2-1টা করে মিষ্টি খেয়ে বাকিরা রেখে দেন। রয়ে যাওয়া মিষ্টিগুলো রাখা ছিল আমাদের ঘরের টেবিলের ওপরে। বাটির মধ্যে মিষ্টিগুলো রেখে ওপরে ভারী থালা চাপা দিয়ে রেখেছিলাম। সাধারণত এইভাবেই আমাদের বাড়িতে মিষ্টি রাখা হতো, যাতে কোনোভাবে সেগুলো নষ্ট না হয়ে যায়, সেগুলোতে পিঁপড়ে না ধরে যায়, আর তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়ি। তবে আশ্চর্যের ঘটনা ঘটল পরের দিন সকালে আমার হাজব্যান্ড বলল চা খাওয়ার আগে মিষ্টি খাবে, আর সেই মিষ্টি নিতেই আমি ওই টেবিলের সামনে গিয়ে ঢাকা সরিয়ে দেখি বাটিতে একটাও মিষ্টি নেই। অথচ ঢাকাটা যেরকমভাবে দেওয়া ছিল ঠিক সেই রকমভাবেই রয়েছে, একটুও এদিক ওদিক হয়নি। তাছাড়া আমার বাড়িতে সবাইকে আমি খাবার দিই, তাই আমাকে না বলে কেউ ওখান থেকে মিষ্টি খেয়ে নেবে না, সেটা হতে পারে না। বাড়ির সবাই বলল কেউ মিষ্টি খায়নি। তাহলে গেল কোথায় মিষ্টিগুলো? আমরা যখন সবাই এই বিষয়টা নিয়ে ভাবছি, তখন ঠাকুমা বললেন মিষ্টিগুলো তোর দাদু এসে খেয়ে গেছে। প্রথমে আমরা খুব অবাক হয়ে গেলাম, ভাবলাম ঠাকুমা মজা করছে, কিন্তু ঠাকুমা বারবার ওই একই কথা বলতে লাগলো।
মিষ্টিগুলো দাদু এসে খেয়ে গেছে। এই ঘটনার পর বলবো 28শে ডিসেম্বরের ঘটনা। ওই দিন ছিল আমার বিবাহ বার্ষিকী। ব্রাহ্মণ ঘরে বিধবারা সাধারণত নিরামিষ খান। বছরের পর বছর ধরে আমাদের বাড়িতে এই নিয়মই চালু ছিল। আমার শাশুড়ি মা ছিলেন বিধবা, তাই বাড়িতে নিরামিষ ও আমিষ আলাদা করে রান্না করতে হতো, আর আমিষ রান্না হলে সেটা আলাদা করে রাখতে হতো। বিবাহ বার্ষিকীর দিন আমি মাছের তরকারি রান্না করেছিলাম। আমার হাজব্যান্ডও সেই নিরামিষ তরকারি খেয়েই বাইরে বেরোন, এবং এরপর শাশুড়ি মা খাবেন বলে ওনাকে খেতে দিয়ে আমি অন্য কাজ করতে চাই। উনি নিরামিষ খেতে আগেই বলেছি, ওনার খাওয়া হলে আমি খাবো। এই ভেবেই বাকি কাজ সেরে যখন আমি খাবার নিতে আসি, তখন দেখি মাছের বাটিতে একটু তরকারি নেই। আরও একটা বিষয় দেখে আমি রীতিমতো চমকে যাই। আমি দেখি কিছু দূরে মাছের বাটির তরকারিটা এমনভাবে রাখা যেন কেউ ওই বাটি থেকে মাছ তুলে খেয়ে বাটিটাকে আবার ঢাকা চাপা দিয়ে রেখেছে। আর ঠিক তখনই আবার অদ্ভুত একটা কথা বলল ঠাকুমা। ঠাকুমা বলল, সেদিন তোর দাদু এসে মিষ্টিগুলো খেয়ে গেছিল, আজ তোর বাবা এসে মিষ্টিগুলো খেয়ে গেছে। আমি আবার ভেবে নিই ঠাকুমা হয়তো মজা করেই এইসব বলছে। তাই সেই কথায় সেইভাবে আমল না দিয়ে আমার শাশুড়ি মা বললেন, আমি নিশ্চয়ই ঠিক করে মাছের তরকারিটা চাপা দিয়ে রাখিনি, তাই হয়তো বিড়াল ঢুকে তরকারিটা মাছ খেয়ে গেছে। এই বিষয়টা নিয়ে আর না কথা বাড়িয়ে আমি ওই নিরামিষ তরকারি দিয়ে সেদিন দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপরে আসি জানুয়ারি মাসে। জানুয়ারি মাসের 2 কি 1 তারিখ নাগাদ তখন আমাদের ঘর তৈরি হচ্ছে। আমরা তখন টেম্পোরারি একটা ঘরে থাকছিলাম। এই ঘরটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হতো পালামা ঘর, আবার বলতে পারো অস্থায়ী টেন্টের মতো একটা ঘর। এই ঘরের প্রথম দিকে ছিল আমার শাশুড়ি মায়ের বিছানা, তারপর ছিল ঠাকুমার বিছানা, আর ঠাকুমার বিছানার ঠিক পাশেই ছিল আমাদের বিছানা। দুটো বিছানার মাঝে পর্দা দিয়ে পার্টিশন করা ছিল প্রাইভেসির জন্য। আমার হাজব্যান্ড যখন থাকতেন না তখন ওই পর্দাগুলো আমি তুলে দিতাম। তাছাড়াও ঠাকুমা কখনো কথাবার্তা বলতো, তো কখনো নিজের দরকারে আমাদেরকে ডাকতো। রাতে কখনো জল খাবার দরকার হলে অথবা অন্য কোনো কারণে ঠাকুমা আমাদেরকে ডাকতো এবং আমরা পর্দা সরিয়ে ওনার কাছে যেতাম। তাছাড়াও উনি ডাকলে যাতে আমরা শুনতে পাই, তার জন্য আমরা সারা রাত সজাগ থাকতাম। এই বছর জানুয়ারি মাসে কিরকম শীত পড়েছিল তা তো তুমি জানোই। এই প্রচণ্ড শীতে এক রাতে ঠাকুমার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে, এতটাই অবনতি হয়ে পড়ে ঠাকুমার শরীরে যে তিনি খাবার খেতে চাননি সেই দিন রাতে। কিন্তু সেই দিনই মাঝরাতে ঠাকুমা এমন কিছু কথা বলেছিলেন যা শুনে আমাদের গায়ে কাটা দিয়ে দিয়েছিল। সেদিন মাঝরাতে উনি বিছানায় উঠে বসেন। হঠাৎ করেই উনি বলতে লাগলেন, তোমরা কে? তোমরা কারা? তারপর উনি আমার শাশুড়ি মাকে ডেকে বললেন, বৌমা এরা কারা? কারা গো এরা? বৌমা আমাদের ঘরে লেপ কম্বল নেই, ওরা কাঁপছে, ওদের লেপ কম্বল দাও তো। আর এই কথাটা উনি বলেছিলেন আমার বিছানার দিকে তাকিয়ে। সেই রাতে আমি আমার মেয়ে ঘুমিয়ে রয়েছি। আমার শাশুড়ি মা এই কথার সদুত্তরে আমার ঠাকুমাকে জিজ্ঞাসা করেন, কোথায় কে? ওইটা তো তোমার সোনালি শুয়ে আছে আর তোমার মামনি শুয়ে আছে, আর তো কেউ নেই। অন্ধকারে তুমি রাতে ঠিক দেখতে পাচ্ছ না, অথবা ভুল কিছু দেখছো। ওই মুহূর্তেই আমার শাশুড়ি মা আমাকে ডেকে বললেন, এই দেখো বৌমা, তোমার ঠাকুমা কি বলছে। তোমার বিছানায় বন্ধুবান্ধব বসে আছে নাকি তোমার দাদু ও শ্বশুর মশাই এলো? এই কথা শুনে আমার প্রথমে কিছুটা হাসি পেলেও আমার বেশ ভয় লাগলো। বলা যায় কাটা, বলা যায় শরীরটা ভয়ে কেঁপে উঠল। আমি কিছুটা ভয়ে ভয়েই ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, কি গো ঠাকুমা, কে এসেছে? শাশুড়ি মাও জিজ্ঞাসা করলো, কে এসেছে মা? ঠাকুমা তখন বললেন, ওই তো ওরা এসেছে, ওরা বসে আছে। আমাদের ঘর কি কোনো খাবার নেই? ওদের খেতে দাও। আমি তখন ভাবলাম ঠাকুমার হয়তো খিদে পেয়েছে এবং রাতে কোনো কারণে অভিমান করে হয়তো খাইনি, এখন হয়তো খিদে পেয়েছে, তাই মুখ ফুটে খাবারের কথাটা বলতে পারছে না। আমি তখন জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ঠাকুমা, তোমার খিদে পেয়েছে, খেতে দেব? তখন ঠাকুমা বললেন, না না, আমার খিদে পায়নি।
এবং ঠাকুমা সমানে বলে যেতে লাগলেন, ওদের কিছু খাবার দাও, ওরা ঠান্ডায় কাঁপছে, ওদের লেপ কম্বল দাও, ওরা কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করো ওদের। আর এই কথাগুলো ঠাকুমা অনবরত বলে চলেছিল আমার বিছানার দিকে তাকিয়ে। কিন্তু অবাক করা বিষয়, আমার বিছানায় আমি এবং আমার মেয়ে ছাড়া অন্য কেউ নেই। ঠাকুমা যতবার এই কথাগুলো বলছিল তত বেশি করে আমার ভয় লাগছিল। আমি ভয় পাচ্ছি দেখে আমার শাশুড়ি মা সেই মুহূর্তে বললেন, বৌমা তুমি ভয় পেও না, উনি ঘুমের ঘরে ভুলভাল বলছেন। এইবার শাশুড়ি মায়ের কথায় আমি একটু আশ্বস্ত হলাম। ঠিক আছে বলে নিজের মনকে বোঝালাম। আর এইভাবেই ধীরে ধীরে ওই রাতটাও কেটে গেল। তবে সেই রাতে আমার শান্তিতে ঘুম হয়নি। কিছুক্ষণ জেগেছিলাম, কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, মাঝের মধ্যে ভয়তে আবার ঘুম ভেঙে যাচ্ছিল। পরের দিন সকালে আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম, ও ঠাকুমা, তুমি কাল রাতে যারা এসেছিল তারা কি চলে গেছে নাকি এখনো আছে? তখন ঠাকুমা বললেন, কই, সকাল থেকে তো ওদেরকে আর দেখতে পাচ্ছি না। ওরা কারা ছিল? সত্যি করে বলতো ওরা কারা ছিল? তখন আমি বলি, কোথায়, তুমি ভুল দেখেছ। রাতে তো ওই ঘরে আমরা 4 জন ছাড়া আর কেউ ছিলাম না। আমি, তোমার মামনি, মা আর তুমি ছাড়া তো কেউ ছিল না ঘরে। কেন তুমি ইয়ার্কি করছো? তখন ঠাকুমা আমার মাথায় হাত রেখে বললেন, বিশ্বাস কর আমি মিথ্যে বলছি না। রাতে ওরা এসেছিল, অনেকে ছিল, 6-7 জন মতো। আমি তখন জিজ্ঞাসা করলাম, যারা এসেছিল তারা পুরুষ না নারী? উত্তরে ঠাম্মা বললেন, 2 জন মেয়ে ছিল, বাকি সবাই বেটা ছেলে। আর এই কথাটা শুনে আমার বুকটা ছ্যাদ করে উঠল। সত্যি বলতে সেদিন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সেই দিনের ঘটনাটা এখানেই শেষ হলো। এইবার বলি পরের ঘটনা। জানুয়ারি মাসের 4 তারিখ ঠাকুমা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। উনি একেবারেই বিছানায় পড়ে যান। ওনাকে সব কাজ করিয়ে দিতে হতো। যেহেতু ঠাকুমা আমাকে সব থেকে বেশি ভালোবাসত, তাই ঠাকুমা ওনার ধারে কাছে আমাকে ছাড়া অন্য আর কাউকে সেরকম একটা ঘেঁষতে দিত না। আর উনি একটাই কথা বলতো, উনি আমার আরেকটা সন্তান দেখে যেতে চান। আর আমি ওনাকে মজা করে বলতাম, কি বলছো ঠাকুমা, এখন যাবে কি? তুমি তো আমাকে স্বাদ খাওয়াবে, আগে আমার কোলে সন্তান আসুক, তুমি তাকে দেখবে, আদর করবে, তারপর যাবে। আমি কিছুতেই এখন মরতে চাই না। কিন্তু এই ঘটনার মাত্র কিছুদিনের মাথায় ঠাকুমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। 12ই জানুয়ারি গভীর রাতে ঠাকুমা প্রয়াত হলেন। তবে ঠাকুমা যেদিন মারা গেলেন তার আগের দিন, অর্থাৎ 11ই জানুয়ারি সন্ধ্যার একটা ঘটনা না বললেই নয়। আগেই বলেছি, আমাদের যখন বাড়ি হচ্ছিল একটা টেম্পোরারি ঘর তৈরি করা হয়েছিল যেখানে আমরা সবাই থাকতাম, যেটা বাঁশ, তিরপল, কাঠ এবং অ্যাডবেস্টার দিয়ে তৈরি করা হয়েছিল। সেই দিন সন্ধ্যায় হঠাৎ ঘরের চালে কারোর একটা হাঁটার শব্দ পেলাম। ঠিক যেন মনে হচ্ছে কোনো মানুষ অথবা ভারী কিছু একটা হেঁটে চলেছে। মানে 2টো পায়ে হাঁটার শব্দ আমি স্পষ্ট পাচ্ছিলাম। কেউ একটা হেঁটে চলেছিল আমাদের ঘরের চালে, আমার দিক থেকে ঠিক ঠাকুমার খাট অবধি। মানে আমার খাট যেখানে, অ্যাডবেস্টারের সেই জায়গা থেকে হেঁটে ঠাকুমার খাট যেখানে, সেখানে গিয়ে ওই হাঁটাটা, মানে ওই পায়ের শব্দটা থেমে যাচ্ছিল। শীতের নির্ঝুম সন্ধ্যায় এমন শব্দে আমার ভেতরটা ছ্যাদ করে উঠল। আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে বললাম এবং আমার হাজব্যান্ড বলল, দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখছি ব্যাপারটা কি। ও বাইরে যেতেই চালে দেখল কিছুই নেই। অথচ তার আগে পর্যন্ত চালের ওপর যে কোনো সুস্থ মানুষ শুনে বলবে নিঘাত চালের ওপর কেউ একটা হাঁটাচলা করছিল। এরপর ওই দিনই একটু রাত যেই বাড়ল, প্রায় 8টা কি 8:30 হবে, এমন সময় ঠাকুমার শরীর একদমই অবনতির দিকে চলে গেল। সিরিয়াস কন্ডিশন দেখে আমরা বাড়িতে ডাক্তার ডাকি। ডাক্তারবাবু এসে ওনাকে চেক আপ করে ইঞ্জেকশন দিলেন। তারপর ডাক্তারবাবু বলেন, ওনার শরীরে যা অবস্থা দেখছি, ওনার যদি বেঁচে থাকার থাকে তাহলে ইঞ্জেকশন দেওয়ার 1 ঘন্টা পরে উনি বেঁচে থাকবেন। আবার এমনটাও হতে পারে ইঞ্জেকশন দেওয়ার 1 ঘন্টা পরেই উনি মারা যাবেন। ডাক্তারবাবুর এই কথা শুনে আমরা মনে মনে প্রস্তুত হয়ে নিলাম।
আমাদের যত আত্মীয় পরিজনরা রয়েছেন আশেপাশে সবাইকে আমরা ফোন করে ঠাকুমার শরীরের অবস্থার কথা জানালাম এবং ঠাকুমাকে একবার এসে দেখে যেতে বললাম। একে একে সমস্ত আত্মীয়রা আমাদের বাড়িতে চলে এলো। আমরা দেখলাম ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার 1 ঘন্টা পরেও ঠাকুমা একটু সুস্থ ছিল। উনি সারা শব্দ দিচ্ছিলেন। আমি ভেবেছিলাম হয়তো এবারের মতো ঠাকুমা বেঁচে যাবেন। আর সত্যি বলতে আমরা ভাবতেও পারিনি ঠাকুমা এত তাড়াতাড়ি মারা যাবেন। কিন্তু সেই দিনই গভীর রাতেই ঠাকুমা আমাদের ছেড়ে চলে যান। ঠাকুমা মারা যাওয়ার পরেও বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে আমাদের বাড়িতে। আমার শ্বশুর বাড়ির একটা নিয়ম ছিল, কেউ মারা গেলে যে জ্ঞাতিরা অসুচ পালন করবেন তাদের পরের দিন তিতান্ন খাওয়ানো হতো। ঠাকুমা মারা গেলে যে জ্ঞাতিরা অসুচ পালন করেছিলেন তাদের ঠাকুমার মৃত্যুর পরের দিন অন্য খাবারের সঙ্গে তেতো কোনো খাদ্য অর্থাৎ উচ্ছে, করলার মতো তেতো কোনো সবজিপাতি খাওয়ানো হতো। এই নিয়মকে বলা হয় তিতান্ন। আরও একটা নিয়ম আছে, যেটা হলো যিনি মৃত ব্যক্তির মুখাগ্নি করবেন তিনি ওই মৃত্যুর দিন রাতে ওই মৃত ব্যক্তির জীবিত অবস্থায় যেখানে শুতেন সেখানে শুতে হবে। সেই স্থানে অন্য কেউ শুতে পারবে না। যে ঠাকুমার মুখাগ্নি করেছে সেই শোবে। তো ঠাকুমার মুখাগ্নি করেছিলেন আমার স্বামী, কারণ জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুমা আমাদের কাছেই ছিলেন। আমরাই তাকে যত্ন করে রেখেছিলাম, তাই ঠাকুমার মুখাগ্নি আমার স্বামী করেন। যেদিন রাতে ঠাকুমা মারা গেলেন নিয়ম অনুযায়ী সেদিনকেই আমার স্বামী ঠাকুমার খাটে শুলেন। সেদিন রাতে আমি ঘরে আলো জ্বেলে রেখেছিলাম। কীরকম একটা অস্বস্তি হচ্ছিল আমার সারা শরীরে, খালি ঠাকুমার কথা মনে পড়ছিল। সেদিনই মাঝরাতে হঠাৎ একটা সময় আমার মনে হলো ঠাকুমা আমাকে ডাকছে। কীরকম যেন একটা ডাক আমি শুনতে পেলাম, সোনালি, মামনি, ও মামনি। আমার খেয়াল ছিল না ঠাকুমা যে আর নেই, তাই আমি সাড়া দিতে যাব। ঠিক তখনই বুকের ভেতরটা আরও একবার ছ্যাদ করে উঠল। আমি এবার বেশ ভালোই ভয় পেলাম। ভয়ে আমি আমার স্বামীকে ডাকলাম। প্রথমে ওকে বলছিলাম না ব্যাপারটা, কিন্তু পরে বললাম আমার ভয় কেন লাগছে। সবটা শুনেও বলল ভয় পেও না, কিচ্ছু হবে না। তারপর আমার স্বামী আমাকে ভরসা দিয়ে বললেন, তুমি তো ঠাকুমাকে খুব ভালোবাসতে, ঠাকুমাও তোমাকে ভালোবাসতো, তাই হয়তো তুমি ঠাকুমার ডাক শুনছো, অথবা হতে পারে তোমার মনের ভুল। তাই আর এইসব নিয়ে না ভেবে তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে দেখা যাবে। সেই দিন রাতে আমি ঘুমিয়ে পড়লাম। তবু মনের মধ্যে যেন একটা ভয় রয়েই গেল। এইবার বলি আরও একটা ঘটনা, যেটা ঠাকুমা মারা যাওয়ার পরেই ঘটেছিল। আসলে ঠাকুমা যখন মারা গিয়েছিলেন তখন তিনি দোষ পেয়েছিলেন, ভূমিপথ দোষ, যেটা কাটাতে হতো মৃত্যুর 45 দিনের মাথায়। যথারীতি নির্দিষ্ট সময়ে সেই দোষ কাটিয়ে দিয়ে আমরা ঠাকুমার মৃত্যুর 2 থেকে 3 মাসের মধ্যে একদিন রাতে আমার মেয়ে টয়লেট করতে গিয়ে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই সময় আমার শাশুড়ি মা জেগেছিলেন। ওর চিৎকার শুনে উনি দৌড়ে যান। সেই সময় আমার মেয়ে কাঁপা কাঁপা গলায় সামনে এসে বলতে থাকে বড় মা এসেছিল, অর্থাৎ ঠাকুমা এসেছিল। সেই মুহূর্তেই আমার শাশুড়ি মা আমার মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ঘরে আসে এবং ধীরে ধীরে ওর ভয় কাটায়। তারও ঠিক 15 থেকে 20 দিনের মাথায় আমার ভাসুরের ছেলে দোকানে যাবে বলে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আর ঠিক তখনই সে দেখতে পায় ঠাকুমা যেই রকম করে কুঁজো হয়ে হাঁটত, ঠিক সেই রকমই সাদা শাড়ি পরে কেউ একজন কুঁজো হয়ে ওর পাশ থেকে হেঁটে গেল। আর এই ঘটনার পর ঠাকুমাকে দেখেছে চিন্তা করে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ওই স্থানেই অজ্ঞান হয়ে যায়। কিছুদিন আগে আমার পাড়ার একজন লোক আবার নাকি আমার ঠাকুমাকে দেখেছেন। তিনি অনেক রাতে মাছের আড়তে যান। আসলে তিনি মাছ বিক্রি করেন। তিনি রাতে আমাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন ঠাকুমা যে জায়গাটায় বসে থাকতো ঠিক সেই জায়গাটাতেই ঠাকুমা বসে রয়েছে এবং ওই লোকটির দিকে ঠাকুমা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এখানেই শেষ নয়, আরও এরকম অনেক ঘটনা রয়েছে ঠাকুমাকে নিয়ে, যেগুলো সুস্থ মানুষের আসলেও বিশ্বাস হবে না শুনলে। তবে আমরা এত রকমের প্রমাণ পেয়েছি ঠাম্মার অস্তিত্বর। সত্যি বলতে সেই জিনিসগুলো না ফিল করলে, না অনুভব করলে, না দেখতে পেলে হয়তো কারোরই বিশ্বাস হবে না।
এই ছিল আমার আজকের ঘটনা। যদি তোমার ভালো লাগে, যদি তোমার পছন্দ হয়, তাহলে তুমি অবশ্যই প্রচার করো। এবং এই ঘটনার শেষে অবশ্যই আমাদের 3 জনের নাম নিও। আমার নাম, আমার হাজব্যান্ডের নাম, আমার মেয়ে যার বয়স মাত্র 9 বছর, কিন্তু সে তোমার ঘটনা প্রত্যেকটা শোনে। আমার নাম সোনালি, আমার হাজব্যান্ডের নাম স্বরূপ। হ্যালো স্বরূপদা। এবং আমার মেয়ের নাম রূপকথা। হ্যালো রূপকথা, কেমন আছো তুমি? কেমন লাগে তোমার ভুতুড়ের ঘটনাগুলো? তুমি কতটা ভয় পাও ঘটনাগুলো শুনে? আমি জানতে চাই। তো বেশ ভালো লাগছে এটা শুনে যে 9 বছরের একটা বাচ্চা আমার ঘটনা শুনছে। ঘটনা শুনতে ভালো লাগে, ঘটনাগুলো শুনে। তো ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। সো এই ছিল আজকের ঘটনা। সবার প্রথমে সোনালিদি, তোমার ঠাকুমা যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে এবং আমাদের মধ্যে নেই এখন উনি, তার জন্য অনেক সমবেদনা জানাচ্ছি। আর পাশাপাশি কোথাও গিয়ে আমার একটা আমিও শুনেছি এই জিনিসটা যে কোনো মানুষ তার যখন মারা যাওয়ার সময় হয়, তখন তিনি অনেক কিছু দেখতে পান, যেগুলো হয়তো আমরা খালি চোখে দেখতে পারি না। এমনও শুনেছি যে কোনো মানুষ যখন মারা যান, তার আগে মুহূর্তে বা তার আগে সময় তারা তাদের পূর্বপুরুষদের দেখতে পান, বা তাদের পূর্বপুরুষ তাদেরকে কোনো সময় নিতে আসে। তো আমি এটা শুনেছি, কিন্তু আমি কতটা কি ঠিক বা কতটা কি বেঠিক আমি সেটা জানি না। তবে তোমার ঘটনাটার মধ্যেও সেরকমই একটা জিনিস আমি জানতে পারলাম। আমারও মনে হয় কোথাও গিয়ে হয়তো সেদিনকে তোমার শ্বশুরবাড়ির পূর্বপুরুষরাই হয়তো ঠাম্মাকে নিতে এসেছিল। তো যারা শুনলে এতক্ষণ ঘটনাটা, তোমাদের অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ঘটনাটিকে পুরোটা মন দিয়ে শোনার জন্য। কেমন লাগলো তোমাদের ঘটনাটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। এছাড়া যদি খারাপ লাগে তাহলেও তোমরা কমেন্ট করে জানাও। কি খারাপ লেগেছে যদি তোমরা সেটা জানাতে চাও তাহলে তোমরা জানাতেই পারো। এছাড়া ভালো লাগলে কমেন্ট করে জানাও, খারাপ লাগলে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দাও, শেয়ার করো। এবং যারা নতুন শুনছো এই ধরনের আরও বিভিন্ন ভৌতিক ঘটনা, অলৌকিক ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। প্রতি সপ্তাহে রবিবার ঠিক রাত 10টার সময় কিন্তু আমাদের ভুতুড়ের নতুন একটা করে এপিসোড আসতেই থাকে। আমি চেষ্টায় রয়েছি প্রত্যেক সপ্তাহে 2টো করে এপিসোড কন্টিনিউ করার, আবার 2টো করে এপিসোড আপলোড করার চেষ্টায় রয়েছি। আর এছাড়া আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা এই মুহূর্তে ঘটনা শুনলেন বা এপিসোডটা শুনছেন, তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিতে চাই, ভুতুড়ে কিন্তু কোনো রকমের ভূত, প্রেত, পিশাচ, জিন, পরি এসবকে প্রমোট করে না। ভুতুড়ের মূল উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অলৌকিক ভৌতিক ঘটনাগুলিকে সবার সামনে তুলে ধরা। তো আপাতত ভুতুড়ের এপিসোডগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। এছাড়া কিন্তু ভুতুড়ে তাদের শ্রোতাদের কোনোদিনও কখনো বলে না যে ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। ঘটনাগুলো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না পুরোপুরি নির্ভর করছে আপনাদের উপর। তাছাড়া এই ধরনের ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা কোনো ভৌতিক ঘটনা, কোনো অলৌকিক ঘটনা আপনার জানা থাকে, যদি আপনার শোনা থাকে, তাহলে আপনি যদি আপনার ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাকে আপনি মেল করতে পারেন। ডেসক্রিপশানে মেল আইডি দেওয়া রয়েছে। এছাড়াও ডেসক্রিপশানে ফেসবুক আইডি দেওয়া রয়েছে। সেই ফেসবুকে গিয়ে ইনবক্সে গিয়ে আমাকে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ঘটনা আমাকে লিখে অথবা বলে পাঠিয়ে দিতে পারেন। এবার সময় হয়ে গেছে আগের সপ্তাহে আগের এপিসোডের যারা কমেন্ট করেছিলেন তাদের সেই কমেন্টগুলো একবার পড়ে নেওয়ার। তো সোজাসুজি আমি চলে যাব আগের এপিসোডের কমেন্ট সেকশনে। আগের সপ্তাহে সবার প্রথমে যে কমেন্ট করেছিল তার নাম হচ্ছে স্বরূপ সোনালি। অপেক্ষায় ছিলাম, চলে এসেছি। তারপরে কমেন্ট করেছিলেন WTF ভাই, দেরি করে ফেললাম, যাই হোক লাভ রিয়াক্ট। তারপরে কমেন্ট করেছিলেন
বর্ণালী ভ্লগস, দাদা অনেক দিন ধরেই তোমার গলায় ঘটনা শোনার ইচ্ছে করছিল, আজ অবশেষে তোমার গলায় ঘটনা পেলাম, ঘটনাটা খুব ভালো লাগলো, লাভ রিয়াক্ট। থ্যাংক ইউ বর্ণালী। তারপরে কমেন্ট করেছিলেন টপ ওয়ান্ডার, 2টো লাভ রিয়াক্ট। তারপরে কমেন্ট করেছিলেন ট্রেন্ডি ইটস, কমেন্ট করেছিলেন এমন যার যার সাথে হয় তারাই বিশ্বাস করে, আমি জানি। তারপর কমেন্ট করেছিলেন পড়িম হার হিম করা ঘটনা। তারপর কমেন্ট করেছিলেন পূজা, আচ্ছা পূজা লিখেছে পাহাড় শুনলে সিকিমের কথা মনে পড়ে। তোমাদের সঙ্গেও আমি কিন্তু একমত, মানে আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত সিকিমের মতো ঘটনা কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে এসে পৌঁছায়নি। তো সিকিমের ঘটনাটা এখনও পর্যন্ত এই ভুতুড়ে চ্যানেলের টপ ঘটনা, টপ 10-এর মধ্যে এখনও পর্যন্ত 1 নম্বরে রয়েছে এই সিকিমের ঘটনাটা। মানে সিকিমের ঘটনাটা এতটা দুর্দান্ত ছিল এবং এতটা গা শিউরে ওঠার মতো ঘটনা ছিল যে আমি নিজেও যখন প্রথমবার শুনেছিলাম আমার নিজেরও গায়ে কাটা দিয়েছিল। মানে কাটা মানে সেরকম মানে একটু না, বেশ ভালোই কাটা দিয়েছিল আমার গায়ে। যাই হোক, তোমরা যারা এখন শুনছো এই ঘটনাটা, যদি তোমরা নতুন হয়ে থাকো, যদি তোমরা সিকিমের ঘটনাটা না শুনে থাকো, তাহলে অবশ্যই ছুটে চলে যাও ভুতুড়ের 36 নম্বর এপিসোডে সিকিমের ঘটনাটা রয়েছে। আশা করি তোমাদের ভয় লাগবে। তারপরে কমেন্ট করেছিলেন RDN2JL সামথিং, সেটা লেখা রয়েছে নাম। উনি কমেন্ট করেছিলেন তোমার চ্যানেল ফার্স্ট শুনলাম, ভয়েস দারুণ, কিপ ইট আপ ভাই, সাবস্ক্রাইব করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে কমেন্ট করেছিলেন বাংলা মিউজিক অনলাইন, উনি কমেন্ট করেছিলেন ফালতু, মেবি উনি লিখতে চেয়েছিলেন এখানে। যাই হোক, অনেকেরই ঘটনা ভালো লাগছে, অনেকেরই ঘটনা ভালো লাগছে না। তো সবার যে ঘটনা ভালো লাগতেই হবে, সবার যে এই ভুতুড়ে চ্যানেল ভালো লাগতেই হবে এমনটা তো কোনো কথা নেই। তো এমন হতেই পারে তোমাদের কারোর ঘটনা ভালো লাগছে না, আবার কারোর ভালো লাগছে। যাই হোক, সেসব কথা। তারপরে কমেন্ট করেছিলেন সৌম্যশীষ দাস কমেন্ট করেছিলেন শুনলাম গল্পটা এবং একটা উপসংহারে এলাম, এর থেকে জঘন্য মানের গল্প আর হয় না। আশা করি লেখক অবসর নিয়ে বাংলা সাহিত্যকে উদ্ধার করবেন। আচ্ছা সৌম্যশীষ, তোমার উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে দেখো, বেসিক্যালি তোমার এই কমেন্টের রিপ্লাইটা আমি একদম ভিডিও শুরুতেই দিয়েছিলাম। আমাদের ভুতুড়ে চ্যানেলে কিন্তু কোনো রকম লেখা, মন গড়া, কাল্পনিক কোনো গল্প শোনানো হয় না। আমাদের চ্যানেলে শুধুই মাত্র বিভিন্ন মানুষের জীবনে, বাস্তব জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং ভৌতিক মুহূর্ত, ভৌতিক ঘটনাগুলোকে পড়ে শোনানো হয়। তো এমনটা নাই হতে পারে তোমার কাছে এটা গল্পের মতো এটা নাই লাগতে পারে, কারণ এগুলো তো কোনোটাই লেখা বা মন গড়া গল্প নয়, তাই না? তো আশা করি যারা এখনও পর্যন্ত ভাবছেন যে আমি আমার চ্যানেলে লেখা বা মন গড়া বা কাল্পনিক কোনো গল্প পড়ে শোনাই, সেটা কিন্তু একদমই না। আমি আমার চ্যানেলে সম্পূর্ণ সত্যি বাস্তব ঘটনাগুলো সবাইকে পড়ে শোনাই। এরপরে আরও অনেকে কমেন্ট করেছিলেন, এত কমেন্ট তো পড়ে শোনানো সম্ভব না, প্রতিবার এই কথাটা বলি আমি যদিও। তো যাই হোক, তোমরা যারা চাও তোমাদের কমেন্টও আমি পড়ে শোনাই। এছাড়া তোমরা যারা চাও যে তোমাদের ঘটনা আমি পড়ে শোনাই, যারা চাও ঘটনা পড়ে শোনাই তারা অবশ্যই আমাকে ঘটনা পাঠাও। যারা চাও কমেন্ট পড়ে শোনাই তারা অবশ্যই কমেন্ট করো, ভালো কমেন্ট করো, বাকিটা তোমাদের ওপর। তো আজ এই অবধি, দেখা হচ্ছে।